আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে ঢাবি ক ইউনিটের প্রস্তুতি নিচ্ছ কিংবা ভার্সিটি এ ইউনিটের প্রস্তুতি নিচ্ছ, তোমরা একটা ক্রাঞ্চ মোমেন্টে আছো। ক্রাঞ্চ মোমেন্ট বলতে আমি বোঝাচ্ছি যে এই মুহূর্তে আসলে ডিসাইড হয়ে যায় যে তুমি ঢাবিতে চান্স পাবে কি পাবে না। অর্থাৎ এরকম একটা মোমেন্ট যেটা আসলে একটা ডিসিশন নেওয়ার মতো মোমেন্ট, অর্থাৎ তোমার ভাগ্য আসলে নির্ধারিত হয়ে যায় এই যখন আসলে এই রকম 1.5 মাস 2 মাসের মতো বাকি আছে বা 1.5 মাস ওভারঅল বাকি আছে, তখনই আসলে ডিসিশন হয়ে যায়। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলা এবং ইংলিশ নিয়ে, কারণ তোমরা এই মুহূর্তে যেই সময়টাতে আছো এই সময়টাতে আমার অ্যাডমিশন টাইমে যখন 1.5 মাসের মতো বাকি ছিল, 1 থেকে 1.5 মাস বাকি ছিল, তখন আমি একটা ডিসিশন নিয়েছিলাম যেটা সম্ভবত আমার লাইফে নেওয়া অন্যতম বড় একটা ডিসিশন বা বড় একটা টার্নিং পয়েন্ট। এবং আমি জানি না, হয়তো বা সে কারণেই আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলিতে পড়াশোনা করতে পারছি, না হলে হয়তো আমার জন্য কিছুটা হলেও ডিফিকাল্ট হয়ে যেতে পারতো। আমি আকিব আহমেদ প্রত্যয়, আগেই বললাম পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। চলো আজকে আমরা কথা বলবো ঢাবি ক ইউনিটের বাংলা এবং ইংলিশ প্রস্তুতি নিয়ে, ঠিক আছে? সো তোমরা অনেকেই এখন এই মুহূর্তে ম্যাথ এবং বায়োলজি নিয়ে স্ট্রাগল করছো। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ খুব কম মানুষ, খুব যারা ট্যালেন্টের, অনেক বেশি পারে, অনেক বেশি জানে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তারা ছাড়া বেশিরভাগ মানুষই আইদার ম্যাথে ভালো হয় অথবা বায়োলজিতে ভালো হয়। অর্থাৎ একই সাথে ম্যাথেও ভালো, বায়োলজিতেও ভালো, এই ধরনের মানুষ টু বি অনেস্ট আমি কম দেখছি। বা ভালো হলেও দুটাতেই ইকুয়াল ইন্টারেস্ট, এরকম মানুষ তো একদমই নাই। সো আমার কাছে মনে হয় যে হয় তুমি ম্যাথে ভালো, নাহলে তুমি বায়োলজিতে ভালো। আর যদি দুটোই ভালো হয় তাহলে তো ভাই অনেক হাই লেভেলের মানুষ, ট্রিপলেট হতে পারবে তারা, ঢাবি মেডিকেল, ঢাবি ডিএমসি এবং বুয়েটে চান্স পাবে, সেটা আলাদা হিসাব ভাই। আমার ভিডিও নর্মাল মানুষের জন্য, অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য। সো হয় তুমি ম্যাথ নিয়ে স্ট্রাগল করতেছো, নাহলে তুমি বায়োলজি নিয়ে স্ট্রাগল করতেছো। সো রাইট নাও তোমার একটা ডিসিশন নেওয়ার সময় আসছে যে আচ্ছা, বাই চান্স আমি কি এরকম করতে পারি কি না যে আমি ভর্তি পরীক্ষায় বায়োলজি দাগাবো না, যদি তোমার মেইন সাবজেক্ট ম্যাথ হয় এবং 4th সাবজেক্ট বায়োলজি হয়। খেয়াল করো, অর্থাৎ এমন না যে তোমার 4th সাবজেক্ট হচ্ছে ম্যাথ কিন্তু তুমি ম্যাথ দাগাবা, এরকম সুযোগ নাই। অর্থাৎ 4th সাবজেক্টটাকে তুমি চাইলে রিপ্লেস করতে পারবা বাংলা কিংবা ইংলিশ দিয়ে, ঠিক আছে? সো 4th সাবজেক্ট যেটা তোমার, সেটাকে তুমি আইদার বাংলা দিয়ে কিংবা ইংলিশ দিয়ে কি করতে পারবা বলো, রিপ্লেস করতে পারবা। সো বাংলা এবং ইংলিশের একটা প্রিপারেশন নেওয়ার জন্য A to Z প্রিপারেশন টাইপের ভিডিও আমি এখানে বানাচ্ছি, যাতে করে তোমরা প্রস্তুতি তো পরে, আগে হচ্ছে প্রস্তুতি কীভাবে নিতে হয় সেটা দেখে তোমরা ডিসিশনটাও সহজে নিতে পারবো। আচ্ছা, তো আমি যদি ইংলিশ দাগাতে চাই তাহলে আমাকে এই জিনিসপাতি পড়তে হবে, আমি যদি বাংলা দাগাতে চাই এই জিনিসগুলো পড়তে হবে। সো সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিতে পারি, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। হ্যাঁ, অনেক বড় ভূমিকা দিয়ে ফেললাম। প্রথমে আসি বাংলায়। আমি পার্সোনালি ইংলিশ দাগাইছিলাম, ঠিক আছে? আমি বাংলা দাগাইনি, আমি ইংলিশ দাগাইছিলাম। বাট বাংলা নিয়ে আমি যেটা করলাম, আমি গত মোটামুটি 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করলাম আজকে সকাল থেকে। সো 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করে আমার কাছে যেই টপিকগুলো মনে হয়েছে, যেখান থেকে প্রশ্ন মোটামুটি প্রতিবারই আসে এবং রিপিট হয়, এবং যেখান থেকে এবারও সম্ভবত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেই টপিকগুলো আমি তোমাদের জন্য একটু নোট ডাউন করছি। প্রথম হচ্ছে বিপরীত ও সমার্থক শব্দ, ঠিক আছে? গত বছর একটা প্রশ্ন আসছে যে নিচের কোন দুটি একে অপরের বিপরীত শব্দ নয়, এরকম একটা প্রশ্ন আসছে। সো বিপরীত শব্দ কিংবা সমার্থক শব্দ দিয়ে প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়, যে নিচের কোনটি এইটার সমার্থক শব্দ, কিংবা নিচের কোনটি এটির বিপরীত শব্দ, কিংবা নিচের কোনটি এটির সমার্থক শব্দ নয়। এইভাবে 2-3 ধরনের বা 3-4 ধরনের কোয়েশ্চেন বা টাইপ আমরা দেখতে পাচ্ছি, সবগুলো বিপরীত সমার্থক শব্দ রিলেটেড। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থেকে আমরা প্রশ্ন আসে দেখছি তোমাদের ব্যাকরণ বইটাতে, যে এক কথায় প্রকাশগুলো থাকে সেখান থেকে আসে। খুব যে একদম খুব কঠিন আসে তা না, তবে এখানে একটা জিনিস আমি একটু সাজেশন হিসেবে আরেকটু বলে রাখতে চাই, সেই শব্দগুলোর এক কথায় প্রকাশ আসার সম্ভাবনা বেশি যেই শব্দগুলোর বানান একটু কঠিন, ঠিক আছে? যেগুলার বানান একটু কঠিন সেগুলার আমি দেখলাম যে তোমার ইয়েগুলো বেশি আসে, কি বলে, এক কথায় প্রকাশগুলো বেশি আসে, ঠিক আছে? সো সেইগুলো একটু বেশি করে খেয়াল করে পড়বা, মার্ক করে পড়বা, হাইলাইট করে পড়বা। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে উপসর্গ। এইটা অনেক পছন্দের টপিক আমাদের ঢাবির বাংলা বিভাগের শিক্ষকদের। এখান থেকে কিন্তু MCQ আসে প্লাস রিটেনও আসে, ঠিক আছে? যেমন গত বছর এখান থেকে একটা রিটেন প্রশ্ন আসছে, 3-4টা উপসর্গ দিয়ে দিছে, বলছে সেই উপসর্গগুলো ব্যবহার করে বাক্য তৈরি করে দেখাও, ঠিক আছে? উপসর্গ ব্যবহার করে শব্দ তৈরি করবা, শব্দ দিয়ে আবার বাক্য গঠন করে দেখাবা, তুমি বুঝতেছো কিনা উপসর্গটার প্রপার ইউজ। তো উপসর্গ থেকে কিন্তু রিটেনের প্রশ্ন আসে এবং MCQতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে আমার নাম, ঠিক আছে? প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় ভাঙতে দিতে পারে তোমাকে, এই ধরনের প্রশ্ন বেশ কিছুবার দেখছি, এবং সন্ধিও ভাঙতে দিতে পারে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবে যে নিচের কোন সন্ধিটির দ্বারা এটি তৈরি হয়েছে, বা নিচের এই শব্দটিকে প্রকৃতি প্রত্যয় ভাঙলে কি কি আসবে, প্রকৃতি প্লাস প্রত্যয়, এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো প্রচুর আসে।
বানানের নিয়ম, এইটা আরেকটা একদম স্টার মার্কওয়ালা টপিক। এখান থেকে মোটামুটি প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন আসে, হয় নিয়ম থেকে প্রশ্ন আসে, নত্যবিধান সত্যবিধান যেটা আছে আমাদের, অথবা অথবা 4টি বানান দিয়ে বলে নিচের কোনটি সঠিক। তোমরা জানো এই ধরনের প্রশ্ন তোমরা ইন্টারমিডিয়েটও ফেস করে আসছো, মুমূর্ষু বানান দিতে পারে, ঠিক আছে, এছাড়াও আরও কঠিন কঠিন বানান আছে, আমি নিজেও খুব একটা বাংলা এক্সপার্ট না। সো এই ধরনের বানানের নিয়ম থেকে প্রশ্ন প্রতি বছর পরীক্ষায় আসে। সো বিপরীত সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, উপসর্গ, প্রত্যয়, সন্ধি, বানানের নিয়ম। লাস্ট একটা টপিক আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে সমাস, ঠিক আছে। নিচের এই বাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক, আমি লিখতে ভুলে গেছিলাম। সমাস থেকে প্রশ্ন আসতে দেখা যায়, বাট টু বি অনেস্ট সবচেয়ে বেশি প্রশ্ন আমি দেখছি বিপরীত সমার্থক, বানানের নিয়ম এবং উপসর্গ থেকে আসতে, ঠিক আছে, প্রত্যেক বছর মাস্ট। সো তোমরা চাইলে নিজেরাও এই অ্যানালাইসিসটা করতে পারো, এবং হয়তো আরও 1-2টা টপিক অ্যাড হবে, হয়তো যত বেশি তুমি পড়তে পারো তত ভালো, বাট এই টপিকগুলো সম্ভবত বাধ্যতামূলক, ঠিক আছে। এইগুলার মানে তুমি যদি বাংলা প্রিপারেশন নিতে চাও, এগুলো তুমি কোনো অবস্থাতেই কোনোভাবেই স্কিপ করতে পারবা না, এটা নিশ্চিত। ওকে, নাইস। এবার আমরা আসি রিটেনে। আমরা জানি যে 15 মার্ক আমাদেরকে এমসিকিউ দাগাতে হবে এবং 10 মার্ক আমাদেরকে রিটেন দাগাতে হবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাংলার যে এমসিকিউ আছে সেখানে কিন্তু মোটামুটি অ্যাটলিস্ট ম্যাক্সিমাম 5টা মিনিমাম 3টা প্রশ্ন হবে তোমার বাংলা সাহিত্য পাঠ থেকে, সাহিত্য পাঠ এবং সহপাঠ থেকে, ঠিক আছে। অর্থাৎ বাংলা যে গদ্য পদ্যগুলো আছে সেখান থেকে কিন্তু প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন হয়। সেগুলো কী ধরনের প্রশ্ন, সেগুলো তোমরা বাংলা ফার্স্ট পেপারে যে ধরনের প্রশ্নগুলো ফেস করতা ওই টাইপের প্রশ্ন। এবং ম্যাক্সিমাম টাইম আমি দেখলাম যে সরাসরি না, মানে অমুক কী বলছিল, এই উক্তিটি কার, এই ধরনের প্রশ্ন তুলনামূলক কম আসে, বরং সরি এই কথাটার দ্বারা কি বোঝানো হয়েছে, কবিতার এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্ন একটু বেশি আসে। সুতরাং ওভারঅল তুমি যদি বাংলার প্রস্তুতি নিতে চাও, তোমার কিন্তু সহপাঠ এবং সাহিত্য পাঠ রিডিং দিয়ে যাওয়া লাগবে। এবং তোমার এইচএসসিতে যদি বাংলা ফার্স্ট পেপারের প্রস্তুতি যদি খুব বেশি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু বাংলার জন্য অ্যাপ্রোচ করাটা একটু রিস্কি। কারণ মোটামুটি 5 মার্ক তুমি ধরে রাখো যে ফার্স্ট পেপার থেকে আসতেছে, বাকি 10 মার্ক আসতেছে সেকেন্ড পেপারের এই টপিকগুলো থেকে, ঠিক আছে, এমসিকিউতে। সো তোমার যদি ফার্স্ট পেপারের সাহিত্য পাঠ সহপাঠ যদি ভালো মতো পড়া না থাকে এবং সেখানে যদি তোমার দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু এখানে অ্যান্সার করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা, রিটেনে আসি এবার। রিটেনের মধ্যেও আমি অলরেডি বলে দিচ্ছি উপসর্গ থেকে রিটেনের প্রশ্ন আসছে এবং আসতে পারে। রিটেনের মধ্যেও কখনো কখনো বানানের নিয়ম থেকেও প্রশ্ন আসছে দেখা যায়। রিটেনে যেটা কম্প্রেহেনশন টাইপ বলি আমরা বা লিখিত টাইপ, সেটা হচ্ছে ভাব সম্প্রসারণটা খুব বেশি আসে। একটা বাক্য দিয়ে বলে যে এটার ভাব সম্প্রসারণ করো, খুবই সিম্পল। মোটামুটি কমন যে ভাব সম্প্রসারণগুলো আছে সেগুলোর আইডিয়া নিয়ে যাবে, মুখস্থ করার কিছু না, আইডিয়া নিয়ে যাবে, ওখানে যাতে বানায় লিখতে পারো এবং জায়গা খুব বেশি থাকে না, ছোটো করে লিখতে হবে, আহামরি কিছু না। অনুচ্ছেদ আসে, আমাদের সময় অনুচ্ছেদ আসছিল, প্রচুর অনুচ্ছেদ আসছে। এবং এই বছর আমি একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কোটা আন্দোলন, এই ধরনের একটা বা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0, এই জাতীয় কোনো একটা অনুচ্ছেদ হয়তো ভার্সিটি ক ইউনিটে চলে আসলেও আসতে পারে, ঠিক আছে, যেহেতু এগুলা ট্রেন্ডিং টপিক, ঠিক আছে, বা ছাত্র আন্দোলন বা ছাত্র শক্তি এই টাইপের কোনো কিছু হচ্ছে অনুচ্ছেদ আকারে চলে আসলেও আসতে পারে, এটা সাজেশন দিয়ে রাখলাম। এবং তার সাথে হচ্ছে আরেকটা টপিক যেটা পড়বা সেটা হচ্ছে সারাংশ সারমর্ম। একটা প্যাসেজ দিয়ে যেতে পারে, বলতে পারে যেটা সারাংশ লেখো বা এটা থেকে তুমি কি বুঝলা, সেটা তোমার পরিচিত কোনো প্যাসেজও হতে পারে, মাঝে মধ্যে বাংলা ফার্স্ট পেপারের বই থেকে উঠাই দেয়, মাঝে মধ্যে অপরিচিত প্যাসেজও হতে পারে, একদম আননোন কিছু তোমাকে উঠাই দিতে পারে। ওভারঅল আমার কাছে মনে হয় যে তোমার বাংলা যদি লেখার হাত থাকে এবং তুমি যদি বানায় লেখার মতো অ্যাবিলিটি রাখো, তাহলে এইগুলো আসলে আহামরি কঠিন কিছু হয় না। মেইনলি তোমাকে ফোকাস দিতে হবে হচ্ছে ব্যাকরণ পার্টটাতে, ঠিক আছে, যেখান থেকে 10টা এমসিকিউ আসতেছে। এবং এই এমসিকিউগুলো কিন্তু একদম সহজ এমসিকিউ এমন না, তোমাকে যথেষ্ট পড়াশোনা করেই তারপরে এই এমসিকিউগুলো আসলে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে গেল আমাদের বাংলার প্রিপারেশনের A to Z। মোটামুটি আমি গ্যারান্টি দিতে পারি যে এইগুলো যদি তুমি পারো, তাহলে অ্যাটলিস্ট 20 বা 21 তুমি 25-এর মধ্যে হচ্ছে পেয়ে যাবা। হ্যাঁ, এখান থেকে 20 বা 21 তুমি কমন পেয়ে যাবা। সো কমন 20 পাওয়া মানে হিউজ, ঠিক আছে, ইটস এনাফ, গুড এনাফ। ওকে, নাইস। এবার আমরা আসি ইংলিশে। সো ইংলিশে আমাদের এমসিকিউ রিটার্ন আছে সিমিলার। ইংলিশের এমসিকিউ রিটার্ন আমি যেটা দেখলাম দিন দিন আসলে কঠিন হচ্ছে আনফর্চুনেটলি। আমি যেইবার পরীক্ষা দিছিলাম সেইবার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ একদম সোজা। এবং আমি ইংলিশ যে আমি বললাম যে আমি ডিসিশন নিয়েছিলাম শেষ মুহূর্তে এসে, সেই ডিসিশন নেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল হচ্ছে কি আমি ইংলিশের মানে আমার পরীক্ষার আগের 2-3 বছরের প্রশ্ন দেখলাম এবং দেখলাম যে সেই প্রশ্নগুলো বেশ সহজ এবং পারার মতো প্রশ্ন। তা আমার দেখে মনে হলো নাইস, যেহেতু এগুলো পারার মতো তাহলে আমি এবার ইংলিশ দাগাবো ডিসিশন নিলে। এবং আমার ইংলিশ আহামরি কঠিন আমার কাছে লাগে নাই। বাট লাস্ট বারে যে প্রশ্ন দেখলাম 23 ব্যাচের, আমার কাছে মনে হচ্ছে ইংলিশ ফার
মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এখন করতেছে তারা। সো ইংলিশের মানটা কিন্তু দিন দিন তারা বাড়াচ্ছে। সো বি কেয়ারফুল। ইংলিশে তুমি যদি দখল না থাকে, এবং স্পেশালি যারা ইংলিশ ভার্সনে আসো তারা খুব আরামসে আমার মনে হয় পারবা, সমস্যার কথা না। বাট বাংলা ভার্সনে যারা আছো, ইংলিশ যদি তোমার ফেভারিট জিনিস না হয়, বা ইংলিশ যদি তোমার পছন্দের জিনিস না হয়, বা ইংলিশ যদি সবসময় তুমি কমফোর্টেবলি ভালো মার্কস তুলে আসছো, এরকম হিস্টোরি যদি না থাকে, তাহলে ইংলিশ দাগানোটা হয়তো একটু রিস্কি হলেও হতে পারে। বাট দেখো কী কী আসে। মেইনলি লাস্ট বিগত 2-3 বছরে যে জিনিসটার উপর ফোকাস দিচ্ছে তারা, সেটা হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ তোমার ইংলিশের এনাফ ওয়ার্ডের নলেজ আছে কিনা, এইটা তারা চেক করতেছে। ঠিক আছে, এখন আনফর্চুনেটলি এই জিনিসটা না আসলে পড়ার কিছু নাই। এই জিনিসটা তুমি পড়ে কখনো শেষ করতে পারবে না যে ওকে আমি এই 1000 ওয়ার্ড মুখস্থ করবো এবং তাদের অর্থ এবং ব্যবহার মুখস্থ করবো এবং এখান থেকেই কমন আসবে। ইটস নট লাইক দ্যাট, দ্যাটস ওয়াই ডিফিকাল্ট। সো ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা আসলে একদিনে ইম্প্রুভ হয় না, এটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়। বেশি বেশি ইংলিশ নিউজ পেপার পড়লে, বই পড়লে, মুভি দেখলে, সিরিজ দেখলে তোমার অটোমেটিক্যালি ভোকাবুলারি আস্তে আস্তে বাড়ে এবং কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করা যায় এটা সম্পর্কে নলেজ আসে। এই জিনিসটা তারা টেস্ট করতেছে। গত বছর প্রবাবলি ভোকাবুলারি থেকে 4টা প্রশ্ন আসছে, ঠিক আছে, ডিফারেন্ট টাইপের। কোথাও হচ্ছে ডিরেক্টলি ওয়ার্ড দিয়ে বলছে যে এর মিনিং নিচের কোনটা, কোথাও হচ্ছে কি একটা সেন্টেন্স লিখে মাঝখানে একটা ওয়ার্ড গ্যাপ দিয়ে বলছে যে এইখানে কোন ওয়ার্ডটা বসানো যাবে। এইভাবে বিভিন্নভাবে তারা আসলে ভোকাবুলারি জাজ করতেছে। অ্যাটলিস্ট এবছর আমি শিওর যে 4টা অথবা 5টা কোশ্চেন হয়তো ভোকাবুলারি থেকে চলে আসতে পারে। ঠিক আছে, যে এই ওয়ার্ডের পরিবর্তে কোনটা ইউজ করা যায়, এই শব্দটার মিনিং কোনটা নয়, যেভাবে ঘুরে পেঁচে কোশ্চেন করতে পারে। তো এখন ভোকাবুলারি কীভাবে ইম্প্রুভ করবো ভাই? আমার সাজেশন হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু ইমপ্রুভ দিস রাইট নাও। তোমার সামনে 1-1.5 মাস সময় আছে ভাই। তুমি এখন ভোকাবুলারি আইএলস যারা যায় বা যায় তারা অনেক হাজার ওয়ার্ড পড়া শুরু করে একটা করে। আইএলসে মনে হয় পড়া না, আই মে বি রং, বাট যারা মানে একদম ডেডিকেটেড ইংলিশ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ঠিক আছে। বাট তুমি তো ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি দাগাতে হবে, তার সাথে ম্যাথ বা বায়োলজি কোনটা দাগাতে হবে, তার সাথে তুমি চেষ্টা করতেছো ইংলিশ দাগানোর। সো ভোকাবুলারি পড়ে সময় নষ্ট করার দরকার নেই। বাট এখান থেকে প্রশ্ন আসে, বলে রাখলাম আগে থেকে। আচ্ছা, নেক্সট যে জিনিসটা থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে, একটা সেন্টেন্সের শুরু দিয়ে দেয়, একটা সেন্টেন্সকে শেষ করতে বলে। এইটা আসলে তোমার গ্রামারে যদি নলেজ থাকে, এবং সেন্টেন্স ফরমেশন বলে একটা টপিক পড়তাম আমরা ছোটোবেলায় 9-10-এ, সেইখান থেকে সেই নলেজটা যদি তোমার থাকে তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স এমনিই পারবা। ঠিক আছে, হ্যাঁ, এখানে অনেক কমন প্রশ্ন আসে, এখান থেকে খুবই মানে তোমার কমন জিনিসপাতি আসে যেগুলো হচ্ছে তুমি পড়ছো। ঠিক আছে, এমন না যে একদম আহামরি। তো সোজা কথা, তোমার ইংলিশ এক কথা যদি আমি বলতে চাই, বাংলায় যেমন ইন্টারমিডিয়েটের বই পড়া লাগে, ইংলিশে যদি আমি এক কথায় বলি যে বাবা কী পড়তে হবে ভাইয়া, সিম্পলি তুমি যদি হচ্ছে ক্লাস 8-এর অথবা 9-10-এর একটা ইংলিশ গ্রামার বইয়ের ভিতরে যে টপিক থাকে এবং তুমি সেগুলো পড়ে আসছো, এমন যে পড়ো না, অফকোর্স পড়ছো, পাস করছো, ওই টপিকগুলো যদি তোমার জানা থাকে, ক্লাস 8-9-10-এর একটা বইয়ের, 8 বা 9 8-এর বইয়ের, ধরো 8-এর ইংলিশ সবচেয়ে ভালো হয়, 8-এর ইংলিশ বইয়ের সব টপিক যদি তোমার পারা থাকে, ওখান থেকে যদি তুমি পারো মোটামুটি, ওখান থেকে প্রশ্ন আসে। নাথিং মোর দ্যান দ্যাট। ঠিক আছে, এর বাইরে কিছু না। ক্লাস 8-এর একটা বইয়ের সব কিছু পারলেই তুমি পারবা। ক্লাস 8-এর একটা ছেলেকে তোমার ঢাবি কোশ্চেন ইংলিশ দিলে দেখবা যে কমপ্লিট সেন্টেন্স পারতেছে, সবগুলো না পারুক বাট অনেকগুলো পারবে। ওকে, নেক্সট পার্টস অফ স্পিচ। এইটা অনেক পছন্দের একটা টপিক আমাদের ঢাবির ইংলিশ টিচারদের। ঠিক আছে, পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আসছেই। ঠিক আছে, যে এইটা কোন পার্টস অফ স্পিচ, এখান থেকে আসছেই এবং আসবেই। সো নিশ্চিত থাকতে পারো। রাইট ফর্ম অফ ভার্বস অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এবং রাইট ফর্ম অফ ভার্বটাও হচ্ছে সরাসরি তোমাকে জিজ্ঞেস না করে তোমাকে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে দেয়। ঠিক আছে, যে আই অ্যাম ইউজ টু রাইট ব্র্যাকেটে লিখে দিলে স্পেস ইন ডায়েরিজ, আই অ্যাম ইউজ টু ড্যাশ ইন ডায়েরিজ, কী হবে বলো, আই এম ইউজ টু রাইটিং ইন ডায়েরিজ। ঠিক আছে, এইরকম, অর্থাৎ তোমাকে কনফিউজ করার মতো কিছু জিনিসপাতি দিবে। হ্যাঁ, ইউজ টু কিন্তু আসলে পাস্ট টেন্স নর্মালি, তাহলে লাইক আই ইউজ টু ওয়াক, তখন কিন্তু ওয়াক হইতো, বা আই ইউজ টু ওয়াকিং কখনো হইতো না। বাট আই এম ইউজ টু যখন প্রেজেন্ট টেন্সে ইউজ হচ্ছে ইউজ টু, তখন আবার এটা আইএনজি ফর্মে হবে, কন্টিনিউয়াস ফর্মে হবে। ঠিক আছে, সো এই ধরনের রাইট ফর্ম অফ ভার্বস যেগুলো একটু কনফিউজিং টাইপ, হ্যাঁ, একদম মানে লুথা রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে কখনো দিবে না, যেগুলো হচ্ছে একটু কনফিউজিং টাইপ। এই কনফিউজিং টাইপগুলো তোমরা একটু ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি। নেক্সট, সিনোনিম অ্যান্টোনিম, ভেরি ফেভারিট টপিক অফ টিচার্স। সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন অবশ্যই আসবে, নিশ্চিত থাকো। এবং সিনোনিম অ্যান্টোনিমও কিন্তু কাইন্ডা হচ্ছে ভোকাবুলারির মধ্যে পড়ে। ঠিক আছে, ভোকাবুলারি এবং সিনোনিম অ্যান্টোনিম আসলে কাছাকাছি জিনিস। তো তোমাকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবে সিনোনিম অ্যান্টোনিম বের করতে, যেটা তুমি ইংলিশে অলরেডি করে আসছো। প্রিপোজিশন, এটা তোমরা পড়তে পারো, পড়া যায় প্রিপোজিশন। আমি আমার লাইফে প্রচুর প্রিপোজিশন পড়ছি ভাই। আমি যে টিচারের কাছে ক্লাস 7 বা 8-8-এ পড়তাম সম্ভবত, উনি হচ্ছে গিয়ে চৌধুরী হোসেন স্যারের বই থেকে এক দিন এক একটা লেটার ধরে প্রিপোজিশন মুখস্থ করাইতো, যে এ থেকে
পর্যন্ত এই 5টা লেটারের যত প্রিপোজিশন আছে, ঠিক আছে, অ্যাপ্ট ফর, অ্যাবস্টেইন ফ্রম, আমার এখন মনে আছে, তো ওইগুলো হচ্ছে মুখস্থ করাইতো এবং পরের দিন হচ্ছে ওগুলো ধরতো, না পারলে হচ্ছে পিটাইতো। সো প্রচুর প্রিপোজিশন আমি মুখস্থ করেছি লাইফে। আমার জন্য প্রিপোজিশনের কোশ্চেন মানে আই ক্যান জাস্ট দেখে আমি বলে দিতে পারি যেটা হবে, ঠিক আছে, এটা জাস্ট অটোমেটিক্যালি আসে। মানে আমাকে যদি তুমি জাস্ট প্রিপোজিশনটা পর্যন্ত গিয়ে থেমে যাও, আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে যাবে যে অফ হবে, ফর হবে, ইন হবে, না টু হবে, কি হবে। সো প্রিপোজিশন এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। প্রিপোজিশন থেকে প্রশ্ন মাস্ট, এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে আমি বিশ্বাস করি, ঠিক আছে, প্রতি বছরই আসতেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এটাকে আমরা অনেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও বলে থাকি। কমপ্লেক্স, তারপরে সিম্পল, এগুলো যে তোমার কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো যে চেঞ্জেসগুলো, তারপরে পাস্ট প্রেজেন্ট, এগুলোতে চেঞ্জ করতে বলা অনেক সময়। এই চেঞ্জেসগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। পাস্ট প্রেজেন্ট না, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই টাইপের যেগুলো ছিল আমি ভুলে গেছি, সব কিছু আমার মনে নেই। এই ধরনের সেন্টেন্সগুলো চেঞ্জিং সেন্টেন্স থেকেও রিটেন আসতে পারে। সো ঢাবি রিটেনের জন্য, ঢাবির এমসিকিউ এর জন্য এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে কিছু টপিক আছে যেগুলো রিটেনেও আসতে পারে, যেমন কমপ্লিটিং সেন্টেন্স, যেমন চেঞ্জিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকে রিটেনেও আসতে পারে। 5টা সেন্টেন্স দিয়ে বললো যে এগুলোকে এই সেন্টেন্সে কনভার্ট করো, ঠিক আছে, একটা সিম্পল আছে কম্পাউন্ড বানাও, কম্পাউন্ড আছে কমপ্লেক্স বানাও, হাবিজাবি করতে পারে। আচ্ছা, তাছাড়া রিটেনের জন্য আলাদা করে কি পড়তে হবে, জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের এখানে আমি বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা কোটা আন্দোলন কিংবা সরকার বিরোধী আন্দোলন, এই যে কোনো কিছু একটা টপিক দিয়ে প্যারাগ্রাফ আসতে পারে, রিটেনের সম্ভাবনা আছে। ওকে, এবং তার সাথে হচ্ছে এক্সপ্লেনেশন, অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স লিখে বা টপিক লিখে অল্প একটু লিখে তোমাকে বলতে পারে এক্সপ্লেনেশন। এবং একটা জিনিস যেটা খুব একটা রিসেন্টলি খুব বেশি মনে হয় আসে নাই, সেটা হচ্ছে স্টোরি রাইটিং আসতে পারে। একটা স্টোরি শুরু করে দিয়ে বললো যে শেষ করো, ঠিক আছে, এটা আননোন স্টোরি দিতে পারে তারা, এটা তাদের উপরে। সো মোটামুটি রিটেন পার্টটা হচ্ছে তোমাকে বাংলা লিখতে হবে, বোথ বাংলা এবং ইংলিশে। রিটেন পার্টটাতে আসলে আহামরি পড়ার কিছু নাই, বাট এছাড়া যে টপিকগুলোর কথা বলছি এবং কোন টপিক কীভাবে আসে সেগুলোর কথা বলছি, এই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমাকে পড়তে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা নর্মালি ভার্সিটি ইউনিটের জন্য যত কোচিং করো, কোনো জায়গাতে আমার মনে হয় না যে বাংলা ইংলিশ আহামরি ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়। অনেক জায়গাতে অফলাইন কোচিংয়ে অনলাইন ক্লাস দিয়ে দেওয়া হয়। তা আমাদের যেহেতু পুরাটাই অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের যে কোর্সটা আছে ভাইয়া, র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সে টোটাল ক্লাস আছে 100+। এই 100+ ক্লাসের মধ্যে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পাশাপাশি বাংলা এবং ইংলিশের ক্লাসও যুক্ত করা আছে, ঠিক আছে। সো বাংলা এবং ইংলিশের যে কোনো কনফিউশন ক্লিয়ার করার জন্য, একটু বেশি করে এফোর্ট দিয়ে পড়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, সব কিছু, এক্সামের মধ্যে বাংলা ইংলিশ কোশ্চেন আছে, সব কিছুর জন্য এক্সামের মধ্যে বাংলা ইংলিশ পাবা। সো টোটাল এই 100+ ক্লাসের মধ্যে বাংলা এবং ইংলিশ ক্লাসও কিন্তু আছে। সো এই বাংলা ইংলিশ ক্লাসগুলো তোমরা যদি করো, আমি শিওরলি বলতে পারি যে তোমাদের আগে থেকে যতটুকু প্রস্তুতি ছিল তার থেকে অনেক বেটার প্রস্তুতি হয়ে যাবে। এবং ছোট ছোট ক্লাস, আমারই বড় ক্লাস না, সর্বোচ্চ তোমার পুরো যেগুলো হয় বাংলা ইংলিশ তো পড়বা, সর্বোচ্চ তোমার 7 দিন লাগবে, মানে টানা তো পড়তে হবে না 7 দিন। 7 দিন যদি তুমি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় দাও, ইজিলি তুমি পুরা বাংলা ইংলিশে যা কিছু লাগবে সেগুলো শেষ করে ফেলতে পারবা। ওকে, সো এই ছিল হচ্ছে তোমাদের বাংলা এবং ইংলিশ নিয়ে আলোচনা। তোমরা কি ডিসিশন নিলা, বাংলা ইংলিশ দাগাবা কিনা, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের যেই বিষয়ে তোমরা গাইডলাইন ভিডিও চাচ্ছ, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।